আজ দুপুর থেকে ঢাকায় তারেক রহমানের নির্বাচনী প্রচার শুরু। উত্তরবঙ্গ সফরে মুক্তিযুদ্ধ ২৪-এর অভ্যুত্থানে প্রত্যাশিত রাষ্ট্র গড়ার অঙ্গীকার। জনগণের সম্পদে হাত দিলে ছাড় নয়, বৃহত্তর সিলেটের সমাবেশে জামায়াত আমিরের হুঁশিয়ারি। কিছুক্ষণের মধ্যেই যোগ দিবেন রাজধানীতে ১১ দলীয় জোটের জনসভায়। ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্ট প্রধান উপদেষ্টা, দেখলেন বডি ক্যামের ডেমো। ১০,০০০-এর বেশি পর্যবেক্ষক দেয়া পাশার কার্ড বিতরণ স্থগিত। রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা না থাকলে ইশতেহার বাস্তবায়ন সম্ভব নয়, বলছেন বিশ্লেষকরা। আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের অবস্থান শক্ত করাই চ্যালেঞ্জ। শুধুমাত্র গার্মেন্টসের উপরে নির্ভরশীলতা, এখন এই নির্ভরশীলতা কমানোর ক্ষেত্রে কিছু কিছু দৃষ্টিভঙ্গি ইশতেহারগুলোতে আছে। দলগুলো সুন্দর সুন্দর কথা বলে জনগণের ভোট পাওয়ার চেষ্টা করে, ভোট পায়, ভোট নেয়, ভোট নিয়ে এরপরে তারা এগুলো ভুলে যায়। ভোট নিয়ে এখনো মানুষের মনে আস্থা প্রতিষ্ঠা করতে পারেনি এসে অভিমত ডক্টর আলী রিয়াজের। বললেন, গণভোটের পক্ষে সরকারের প্রচারণা বৈধ। তারা পারেন এবং পারেন এই কারণে যে তারা আসলে যেটা বলছেন যে হ্যাঁ বলার মধ্য দিয়ে আপনি এই জিনিস অর্জন করবেন এবং এটা ইতিবাচক। ভোটের আমেজে পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা, সূচক লেনদেন বাড়ছে, দুটোই স্বস্তিতে সাধারণ বিনিয়োগকারীরা। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে রয়েছে আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। নির্বাচনে যারা ষড়যন্ত্র করবে ঐক্যবদ্ধভাবে তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বললেন, তার দল সেই বাংলাদেশ গড়তে চায় যে প্রত্যাশা মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থান হয়েছে। এছাড়া বৃহত্তর দিনাজপুরে উন্নয়নের একঝাঁক প্রতিশ্রুতি দেন তিনি। জানালেন, ধর্ম বর্ণ নয়, যোগ্যতার ভিত্তিতে এগিয়ে যাবে মানুষ। আজ ও আগামীকাল ঢাকার বিভিন্ন আসনে জনসভার মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শেষ করবেন তারেক রহমান। আরেফিন শাকিলের প্রতিবেদন। কৃষি আর কৃষকের নগরীতে এ যেন রাজনৈতিক উৎসব। যে যেভাবে পেরেছেন ছুটে আসেন ঠাকুরগাঁও জেলা স্কুল মাঠে। কেউ খণ্ড খণ্ড মিছিলে পা মিলিয়ে, কেউ আসেন একাই। ধর্ম বর্ণ ভুলে জনস্রোতে একাকার হয়ে যান ঠাকুরগাঁও পঞ্চগড়ের মানুষ। জেলা স্কুল মাঠ ছাড়িয়ে জনসমাবেশ পৌঁছে যায় আশপাশের সড়কে। প্রায় ২৩ বছর পর জিয়াপুত্র যখন মঞ্চে, উল্লাসের ঢেউ উঠে জনসমুদ্রে। ঠাকুরগাঁয়ের সন্তান মহাসচিব মির্জা ফখরুলকে নিয়ে তারেক রহমান জানান অভিবাদন। যে মাটি বরাবরই ভোটের মাঠে বিএনপিকে হতাশ করেছে, এবার ইতিহাস বদলে দেওয়ার বার্তা দিল এই জনসভা। ধানের শীষের পক্ষে ভোট চান ঘরের ছেলে মির্জা ফখরুল। উপস্থিত জনতা হাত উঁচিয়ে সেই দাবিতে সমর্থন দেন। আপনারা আগামী ১২ তারিখে এই ঠাকুরগাঁও জেলা এবং আশেপাশের প্রার্থীগুলোকে জয়যুক্ত করে আমাদের নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন। বক্তব্যের শুরুতে ২০০৩-০৪ সালে এই অঞ্চলের নিজের রাজনৈতিক কর্মসূচির কথা স্মরণ করেন বিএনপি চেয়ারম্যান। বললেন, তার দল জনগণকেই ক্ষমতার উৎস ভাবে, তাই এই ছুটে আসা। এবারকার নির্বাচন হবে আমাদের দেশকে পুনর্গঠন করার নির্বাচন। এই দেশের গণতন্ত্রকে আমাদেরকে মজবুত করে গড়ে তুলতে হবে, যাতে এই দেশের মানুষের সামনে একটি নিরাপদ ভবিষ্যৎ তৈরি হতে পারে। পরে তারেক রহমান বৃহত্তর দিনাজপুর অঞ্চলের বেকার সমস্যার সমাধানে বন্ধ কলকারখানা চালু করার কথা জানান। এছাড়া ঠাকুরগাঁয়ের ক্যাডেট কলেজ, বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ সহ উন্নয়নের বিভিন্ন দাবি মেনে নেয়ার আশ্বাস দেন। এই শিল্পগুলোকে আবার আমরা গড়ে তুলতে চাই, যাতে করে এই এলাকার মানুষ বেকার না থাকে। বিএনপি আগামী ১২ তারিখে নির্বাচনে সরকার গঠন হলে যত দ্রুত সম্ভব আমরা এই এলাকার এয়ারপোর্ট ইনশাল্লাহ চালু করব। পরে নীলফামারী সমাবেশে যোগ দেন তিনি। বলেন, দেশের মানুষ ধানের শীষের পক্ষে রায় দিবে জেনেই বহুরূপধারী একটি গোষ্ঠী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। দেশ স্বাধীনের পর থেকে, দেশ স্বাধীনের আগে থেকে বিভিন্ন সময় তারা বিভিন্ন রূপ ধারণ করেছে। এই রূপ ধারণকারী, বহু রূপ ধারণকারী, তারা আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কারণ তারা বুঝে গিয়েছে সারা বাংলাদেশের মানুষ ধানের শীষের পক্ষে রায় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
নানিবাড়ি দিনাজপুরের জনসভায় এসে জনতরঙ্গের কাছে ধানের শীষের জন্য ভোট চান খালেদা জিয়ার ছেলে। বলেন সেই বাংলাদেশ গড়ে তুলতে চায় তার দল, যে প্রত্যাশায় মুক্তিযুদ্ধ ও ২৪-এর অভ্যুত্থান হয়েছে। সেই প্রত্যাশিত বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয় আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সেই প্রত্যাশিত বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয় আমাদের মধ্যে কোনো বিভেদ রাখা যাবে না। রবি সোমবার ঢাকার বিভিন্ন সংসদীয় আসনে জনসভায় বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান। উত্তরের ৩ জেলার ভোটের মাঠে তরুণ ভোটারদের চাইতে সবচেয়ে বড় ফ্যাক্টর হিসেবে কাজ করবে সংখ্যালঘুদের রায়। এক সপ্তাহের ব্যবধানে তারেক রহমান এই উত্তরাঞ্চল সফরে এসে আবারও প্রতিশ্রুতি দিলেন ক্ষমতা গেলে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার। ভোট চাইলেন ১২ ফেব্রুয়ারি ধানের শীষের পক্ষে। আরিফিন শাকিল, যমুনা নিউজ, দিনাজপুর। অসৎ নেতৃত্বের কারণেই দুর্নীতি সন্ত্রাসে ছেয়ে গেছে বাংলাদেশ, এই মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। প্রতিশ্রুতি দেন ক্ষমতায় গেলে বিনা ট্যাক্সের গাড়ি ও স্বল্প মূল্যের ফ্ল্যাট গ্রহণ করবে না জামায়াতের এমপিরা। শুধু তাই নয়, এমপি এবং তাদের পরিবারের আয় ব্যয়ের হিসাব প্রকাশ নিশ্চিত করা হবে। তাছাড়া জনগণের সম্পদে হাত দিলে কাউকে ছাড় দেওয়া হবে না। সিলেট বিভাগের ৩ জেলার নির্বাচনী প্রচারকালে এসব কথা বলেন জামায়াত আমির। দেশ জুড়ে ১১ দলীয় ঐক্যের নির্বাচনী প্রচারণার শেষ দিন সিলেট সফর করলেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। সকালেই হবিগঞ্জ সদরের ঐতিহাসিক নিউফিল্ড মাঠের জনসভায় অংশ নেন তিনি। নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পূর্ণ মাঠ। শুরুতেই জামাত আমির বলেন, অসৎ রাজনীতিকদের জন্যই সন্ত্রাস ও দুর্নীতিতে ছেয়ে গেছে দেশ। এই দেশের মানুষের কপাল বদলায় না কেন? এই না বদলানোর মূল কারণ হলো অসৎ নেতৃত্ব। তারা আসে বসন্তের কোকিল হয়ে, কিন্তু যখন ইলেকশন চলে যায় তখন আর খুঁজে পাওয়া যায় না। প্রতিশ্রুতি দেন ১১ দলীয় ঐক্য ক্ষমতায় এলে দেশকে দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত করা হবে। আমাদের অঙ্গীকার স্পষ্ট, আমাদের যারা নির্বাচিত হবেন আল্লাহ তাআলার মেহেরবানিতে এবং আপনাদের দোয়া ভালোবাসা বুঝে, তারা প্রতি বছর একবার জনগণের সামনে তাদের আয় ব্যয়ের হিসাব প্রকাশ করতে বাধ্য হবেন। যেটা এমপি মন্ত্রীদেরকে দেওয়া হয় সেই প্লট আমরা নেব না। আমরা বলেছি বিনা ট্যাক্সের গাড়ি আমরা কিনবো না। তৌফিক তাকে ট্যাক্স দিয়ে গাড়ি কিনবো না, তাকে রিক্সা চলবো, এটাও যদি না তাকে পায়ে আনবো। এরপর নিজ জন্মভূমি মৌলভীবাজারের কুলাউড়ায় যান জামাত আমির। যোগ দেন নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠের জনসভায়। বলেন, ক্ষমতায় গেলে কর্মসংস্থান সহ বিভিন্ন ক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। এই বাংলাদেশে থাকবে, শুধু চেহারা পাল্টে যাবে, মানচিত্র ঠিক থাকবে ইনশাআল্লাহ। সেই চেহারা পাল্টানোর দিন হচ্ছে আগামী ১২ তারিখ। এই ১২ তারিখ দায়িত্বশীল এক একটা ভোট আর বাংলাদেশের ৩০০ আসন বা সিট এটাই নির্ধারণ করে দিবে আগামীর বাংলাদেশ কোন পথ ধরে চলবে। দিনের সবশেষ জনসভায় সিলেট শহরের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে অংশ নেন। সেখানেও উপচে পড়া ভিড়। জামাত আমির বলেন, ক্ষমতায় গেলে অর্থ লোপাটকারীদের শান্তিতে থাকতে দেয়া হবে না। জনগণের এই হক যদি তারা স্বেচ্ছায় দিয়ে দেয়, তারা অবশ্যই এটার জন্য অভিনন্দিত হবে। কিন্তু যদি ফেরত না দেয়, রাষ্ট্র ইনশাআল্লাহ ওদের মুখের ভিতর দিয়ে হাত ঢুকে পেটের ভিতর থেকে বের করে নিয়ে আসবে। আমরা চাই আমার একটা শ্রমিক ভাইয়ের, একজন কৃষক ভাইয়ের অথবা চা বাগানের একজন শ্রমিক ভাইয়ের সন্তানের মেধা যদি থাকে, যোগ্যতা যদি থাকে, ইনশাআল্লাহ সে হবে আগামী দিনের প্রধানমন্ত্রী। জনসভায় গণভোটে হ্যার পক্ষে প্রচারণা চালান ডাক্তার শফিকুর রহমান। বলেন, ১২ তারিখ সর্বপ্রথম গণভোটে হ্যাঁ ভোট দিবেন। এরপর প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। বেশিরভাগ ক্ষেত্রেই এটাই। এই নির্বাচনী প্রচারণায় জামাত আমির বলেন, দেশের ৫৪ বছরের রাজনীতিতে শুধুমাত্র দেশকে উপহার দেওয়া হয়েছে ফ্যাসিবাদ ও বৈষম্য। জামাত এই নির্বাচনে বিজয়ী হলে দেশ থেকে ফ্যাসিবাদ ও বৈষম্য দূর করার প্রতিশ্রুতি দেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। শামীম রেজা, যমুনা নিউজ, সিলেট। সকাল ৯টায় রাজধানীর বাড্ডা এলাকায় ১১ দলীয় জোটের সমাবেশে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের যোগ দেওয়ার কথা রয়েছে। নির্বাচনের প্রস্তুতি পর্ব ভালোভাবে সম্পন্ন হয়েছে। ভোট যেন সুষ্ঠু হয় সেটাই এখন বড় চ্যালেঞ্জ বলছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যমুনায় নির্বাচনী প্রস্তুতি বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক শেষে এই তথ্য দিয়েছে প্রেস উইং। বলেছে, ভোটে আইনশৃঙ্খলা বাহিনী প্রায় ৯ লাখ সদস্য মোতায়েন থাকবে। একই সাথে ১০,০০০-এর বেশি পর্যবেক্ষক নিয়োগ দেয়া, হবিগঞ্জের পাশার কার্ড বিতরণ স্থগিত করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় নির্বাচনের প্রস্তুতি বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক। অংশ নেন প্রধান উপদেষ্টা, নির্বাচন কমিশন সচিব সহ দায়িত্বশীলরা। এই বৈঠকে ভোটের আইনশৃঙ্খলা সহ সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর বডি ক্যামেরার ডেমো দেখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বৈঠক শেষে ব্রিফিংয়ে প্রেস উইং জানায়, ভোটের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা। বলেছেন, উৎসবমুখর পরিবেশে নির্বাচনের প্রচারণা চলছে, কেউ কারো বিরুদ্ধে কটু কথা বলছে না। প্রধান উপদেষ্টা আশা করছেন এবারের নির্বাচন নিরাপদেই হবে। নারীরা আনন্দের সাথে ভোট কেন্দ্রে যাবে, পরিবারের সবাই একসাথে ভোট দেবে। উনি বলছেন এখন পর্যন্ত প্রস্তুতি পর্ব খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে, আমরা সন্তুষ্ট, উই আর ভেরি হ্যাপি। উনি বলেছেন আমাদের জন্য এখন চ্যালেঞ্জ হচ্ছে টু মেক ইট পারফেক্ট, ভোটটা যাতে পারফেক্ট হয় সেটা হচ্ছে আমাদের জন্য এখন মেন চ্যালেঞ্জ। নারীরা আনন্দের সাথে ভোট দিবেন, পুরো পরিবার একসাথে ভোট উৎসবে যোগ দিবে। প্রেস সচিব আরও জানান, প্রায় 9 লাখ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে নির্বাচনে। নির্বাচনী সুরক্ষা অ্যাপ চালু হয়েছে, যার মাধ্যমে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাবে বলে আশা করেন প্রেস সচিব। একটি হটলাইন নম্বর চালু করা হয়েছে বলেও জানান তিনি। নির্বাচনে বিদেশি 400 এবং দেশি 50,000 পর্যবেক্ষক থাকার কথা জানান শফিকুল আলম। পাশাপাশি 120 বিদেশি সাংবাদিক নির্বাচনের সংবাদ কাভার করবে বলেও জানান তিনি। নির্বাচন সুরক্ষা অ্যাপটাও এখন পুরোপুরি চালু হয়ে গেছে এবং এই নির্বাচন সুরক্ষা অ্যাপটা শুধুমাত্র ইউজ করবেন যারা নির্বাচনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তা এবং সিকিউরিটি অফিসিয়াল। 9 লক্ষের মতো মেম্বার অফ সিকিউরিটি ফোর্সেস, তার মধ্যে 1,08,000 হচ্ছে আর্ম ফোর্সেস মেম্বার, দ্যাট মিনস আর্মি, নেভি এবং এয়ারফোর্সের। প্রেস উইং জানায়, বিতর্কিত পর্যবেক্ষক সংস্থা পাশা সম্পর্কে নির্বাচন কমিশন খোঁজ নিয়ে তাদের সক্ষমতা সম্পর্কে সন্তুষ্ট হয়নি, তাই তাদেরকে কার্ড বিতরণ বন্ধ রাখা হয়েছে। কোনো রাজনৈতিক সম্পৃক্ততা মেলেনি বলেও উল্লেখ করে প্রেস উইং। একটা এনজিও তারা 10,000 নির্বাচনী পর্যবেক্ষক নিয়োগ করবে, এটা করেছিল। ইলেকশন কমিশন থেকে তাদের বিষয়ে খোঁজখবর নেওয়া হয়েছে। খোঁজখবর নিয়ে তাদের সক্ষমতা সম্পর্কে ইলেকশন কমিশন নিশ্চিত হতে পারলে এই জন্য তাদেরকে পর্যবেক্ষক কার্ড বিতরণ করা স্থগিত করা হয়েছে। এবং তবে এখন পর্যন্ত তাদের ব্যাপারে তাদের কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায় নাই। শুক্রবার সাংবাদিকদের উপর পুলিশের হামলা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে প্রেস উইং জানায়, সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি নেই। সাংবাদিকদের নিরাপত্তার কোনো ঝুঁকি নাই। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। ইশতেহার প্রণয়নের চেয়ে বাস্তবায়ন অনেক চ্যালেঞ্জের বলে মনে করেন বিশ্লেষকরা। বলছেন, ভোটের আগে দেয়া প্রতিশ্রুতি আর ক্ষমতা গ্রহণের পর তা রক্ষা করা দুটো বিপরীতমুখী। রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা না থাকলে ইশতেহারের অধিকাংশই বাস্তবায়ন সম্ভব হয় না অভিমত তাদের। বলেন, অতীতের তুলনায় এবার ক্ষমতাসীনদের চাপ আরও বেশি। বিশ্লেষকরা বলেন, অভ্যন্তরীণ সংকট মোকাবেলার পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের অবস্থান শক্ত করা বাড়তি চ্যালেঞ্জ। নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর ইশতেহার যেন জমজ সহদর। তাই তো প্রতিবারের মতো এবারও বড় 2 জোট 2-1 দিনের ব্যবধানে ঘোষণা করেছে তাদের ইশতেহার। গণতন্ত্রের চর্চা আমাদেরকে অব্যাহত রাখতে হবে। মোটা দাগে বড় 2 জোটের ইশতেহারে গুরুত্ব পেয়েছে কর্মসংস্থান, দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতা, অর্থনীতির শক্ত ভিত তৈরির মাধ্যমে জবাবদিহিমূলক ও ইনসাফি ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা। মানবিক বাংলাদেশ চাই, একটি নিরাপদ বাংলাদেশ চাই। আগামী সরকারের বড় চ্যালেঞ্জ অর্থনীতি পুনর্গঠন, বিশেষ করে কৃষিভিত্তিক অর্থনীতির গতিশীলতা বৃদ্ধির সঙ্গে রপ্তানি ও বিনিয়োগ বাড়াতে না পারলে কর্মসংস্থান সহ বাকি চ্যালেঞ্জ উত্তরণে পিছিয়ে পড়বে সরকার। কৃষি পণ্যগুলোর জন্য যেন আমাদের বিদেশের উপরে নির্ভরতা কমিয়ে আনাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, যেটা কৃষিতে। শিল্পের ক্ষেত্রে তো আমরা খুবই পিছিয়ে আছি। দীর্ঘদিন ধরে আমাদের এক্সপোর্টের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র গার্মেন্টসের উপরে নির্ভরশীলতা। এখন এই নির্ভরশীলতা কমানোর ক্ষেত্রে কিছু কিছু দৃষ্টিভঙ্গি ইশতেহারগুলোতে আছে। দুর্নীতি প্রতিরোধ সরকারের জন্য বড় চ্যালেঞ্জ মনে করেন এই বিশ্লেষক। বলছেন, এই ব্যাপারে দলীয় চেইন অব কমান্ড ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের আচরণের উপর নির্ভর করবে দুর্নীতি বিরোধী অবস্থানের সাফল্য। দুর্নীতি আমাদের জাতীয় আয়ের একটা বড় অংশই খেয়ে ফেলে আর কি, তাই না? সুতরাং
বাংলাদেশে এখন দুর্নীতি প্রায় সেক্টরেই নানানভাবে বিস্তৃত। বিএনপি বলছে যে তারা দুর্নীতিকে সর্বোচ্চ প্রায়োরিটি দেবে, কোনো সন্দেহ নেই, কিন্তু বিএনপিকে এই কথাটা বলতে হবে যে কথাটা জামাত বলছে, যে আমরা নিজে দুর্নীতি করব না এবং কাউকে দুর্নীতি করতেও দেবে না। এই যে কথাটা, এটা আসলে একজন জাতীয় নেতার মুখ থেকে আসা উচিত বলে আমি মনে করি, তাহলে মানুষ তাকে মূল্যায়ন করবে। ক্ষমতা গ্রহণের সঙ্গে সঙ্গে যদি একলা চলনীতি মনোভাব শুরু হয়, তবে দেশে আবারও বিপর্যয় নামবে বলে মনে করেন এই বিশ্লেষক। যে কোনো অঙ্গীকারে করা যায়, কিন্তু যদি আমরা বাস্তবায়নের রূপরেখা যদি তৈরি করে আমরা যদি মানুষের কাছে উত্থাপন না করি এবং এটা যদি আমরা অনুসরণ না করি এবং সত্যিকার অর্থে বাস্তবায়ন না করি, তাহলে এটা নিতান্তই কথার ফলজুরি এবং এতে কারোই কোনো লাভ হয় না, এটা কোনো ইতিবাচক ফলাফল নিয়ে আসে না। তাই বাস্তবায়নই মূল কথা। বিশ্লেষকরা বলছেন, দুই জোটের ইশতেহারে আশা জাগা নিয়ে অনেক প্রতিশ্রুতি আছে বটে, তবে বাস্তবায়ন নিয়ে সুখস্মৃতি নেই অতীতে। 2011 সালেই আমাদের প্রয়াত বিচারপতি, সর্বজনশ্রদ্ধেয় বিচারপতি হাবিবুর রহমান বলেছেন যে দেশটা বাজিকরদের আছে, অর্থাৎ টেন্ডারবাজি, চাঁদাবাজি, দলবাজি ইত্যাদি যে তারা নির্মূল করবে বলেছে, তার পরিবর্তে ওরাই দেশ পরিচালনা করছে। তো এইরকম আমাদের দলগুলো সুন্দর সুন্দর কথা বলে এবং যেগুলো মানুষের কাছে আকর্ষণীয় এবং এগুলো করে তারা জনগণের ভোট পাওয়ার চেষ্টা করে, ভোট পায়, ভোট নেয়, ভোট নিয়ে এরপরে তারা এগুলো ভুলে যায়। হাতে গোনা কদিন পরেই নির্বাচন, তারপর ক্ষমতার পালাবদল। সেই পালাবদলে সাধারণের ভাগ্য কতটা বদলে যায় তা জনগণকেই নজর রাখার পরামর্শ বিশ্লেষকদের। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের আগে জনগণের ভোটের জন্য রাজনৈতিক দলগুলো ইশতেহারে যে পরিমাণ গুরুত্ব দেন, ক্ষমতা যাওয়ার পর আর সেই গুরুত্ব থাকে না। তবে এবার যেহেতু পরিবর্তিত পরিস্থিতিতে নির্বাচন হচ্ছে, সে নির্বাচনে যারা ক্ষমতা যাবেন তারা অন্তত তাদের দেওয়া ইশতেহার বা প্রতিশ্রুতির সিংহভাগ বাস্তবায়ন করবেন, সে প্রত্যাশা সাধারণের। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। ভোট নিয়ে এখনো মানুষের মনে আস্থা ও বিশ্বাস প্রতিষ্ঠা করতে পারেনি নির্বাচন কমিশন, এমন মূল্যায়ন করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ বলছেন, কমিশনের সক্ষমতা এখনো প্রমাণিত না। সেই সাথে দেশে ও বাইরের একটা শক্তি নির্বাচনকে ভণ্ডুল বা বিতর্কিত করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন সরকারের এই নীতি নির্ধারক। দাবি, গণভোটে হ্যার পক্ষে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও কর্মকর্তাদের প্রচারণা চালানো বৈধ। বলেন, জনগণকে বোঝাতে গণভোটের প্রশ্নের 4টি অংশ রাখা হয়েছে, তবে আরও প্রচারণার দরকার ছিল। তার সাথে কথা বলেছেন সহকর্মী মাহফুজ মিশু। জুলাই গণ অভ্যুত্থানের পর সংস্কার, বিচার, নির্বাচন 3 অগ্রাধিকারের কথা বলে কাজ শুরু করে অন্তর্বর্তী সরকার। গঠিত হয় বেশ কয়েকটি কমিশন, আর তাদের রিপোর্ট নিয়ে বাস্তবায়নের পথ খুঁজতে ডক্টর ইউনূসের নেতৃত্বে কাজ শুরু করেছিল জাতীয় ঐক্যমত্য কমিশন। তারই আলোকে প্রথমে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত হয়, যাতে সম্মতি জানায় ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো। সবশেষ চূড়ান্ত হয় বহুল আলোচিত জুলাই সনদ, যা অধ্যাদেশ আকারে জারি করেছে সরকার। এই সংস্কার প্রক্রিয়ার অগ্রভাগে ছিলেন ডক্টর আলী রিয়াজ, কমিশনের মেয়াদ শেষে যিনি এখন উপদেষ্টা পদমর্যাদায় ডক্টর ইউনূসের বিশেষ সহকারী। গত 1.5 বছরে সংস্কার উদ্যোগ কতটা সফল হলো প্রশ্ন ছিল তার কাছে। রাষ্ট্র সংস্কার বা সাংবিধানিক সংস্কারকে একদিনে এক দলিলে একভাবে হবে না। রাষ্ট্র গঠন প্রক্রিয়াটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, আমরা আস্তে আস্তে করে অগ্রসর হই। তো সেদিক থেকে আমরা যতটুকু অর্জন করতে চেয়েছিলাম, অন্ততপক্ষে প্রস্তাব আকারে, তার সবটাই অর্জন করা সম্ভব হয়নি। দরজায় কড়া নাড়ছে ভোট। চূড়ান্ত নির্বাচন আয়োজনে ব্যস্ত সময় কাটাচ্ছে নির্বাচন কমিশনও, কিন্তু কমিশনের কর্মকাণ্ডে ভোটারদের মধ্যে যে পুরোপুরি আস্থা ফেরেনি তা স্বীকার করেন ডক্টর রিয়াজ। সাথে ভোট নিয়ে চক্রান্তের কথাও বলেন এই রাষ্ট্রবিজ্ঞানী। 3টা নির্বাচন হয়েছে, ইসি চেয়েছে কিনা সেটা অন্য প্রশ্ন, আমি মনে করি চাই নাই। একভাবে নির্বাচন করেছে, আপনি ভিন্ন নির্বাচন করতে চাচ্ছেন এবং একটা আনটেস্টেড বডি দিয়ে। রাজনৈতিক দলগুলো আস্থা পাচ্ছে না কেউ যে বোধহয় কেউ একটা পণ্ড করে দেবে। একটা বড় শক্তি কাজ করছে, সেটা হচ্ছে প্রতিবেশী ভারত।
সংসদের পাশাপাশি একই সাথে হচ্ছে গণভোট। সেই ভোটে 4টি প্রশ্ন ও তার ধরন নিয়ে সমালোচনা আছে, যদিও এটাকে এক প্রশ্নের 4 অংশ দাবি করছেন আলী রিয়াজ। মানে বুঝে শুনে এই প্রশ্নগুলো আসলে করা হয়েছে। প্রশ্নগুলো নয়, মানে প্রশ্নটির যে 4টি অংশ সেটা এটা ব্যাখ্যা করার চেষ্টা হয়েছে যাতে জনগণ অ্যাটলিস্ট এতটুকু বুঝেই করে যে প্রাতিষ্ঠানিক পরিবর্তন। প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সরকারের বিভিন্ন উপদেষ্টা এমনকি প্রজাতন্ত্রের কর্মচারীরাও প্রকাশ্যেই গণভোটে হ্যাঁয়ের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। এটি নিয়ে কমিশনও আপত্তি জানিয়েছে দেরিতে হলেও, যদিও আলী রিয়াজের দাবি এতে ভুলের কিছু নেই। সরকার পারে। এখন সরকারের যেই কর্মচারী, প্রজাতন্ত্র কর্মচারীরা, তাদের ব্যাপারে ইসি যেভাবে আরপিও ব্যাখ্যা করেছে আমাদের আইনজীবীরা সেভাবে করছেন না, একটা মত পার্থক্য আছে। এবং সেদিক থেকে বিবেচনা করেই আমি বারবার বলেছি যে আসলে তারা পারেন, এবং পারেন এই কারণে যে তারা আসলে যেটা বলছেন যে হ্যাঁ বলার মধ্য দিয়ে আপনি এই জিনিস অর্জন করবেন এবং এটা ইতিবাচক। ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারকে গতানুগতিক তত্ত্বাবধায়ক বা নির্বাচনকালীন সরকার হিসেবে না দেখার কথাও বলছেন প্রফেসর রিয়াজ। দেশ কিভাবে চলবে? মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচন ঘিরে রংপুরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। কেন্দ্র দখল, জাল ভোট সহ যে কোনো অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় চলছে সেনাবাহিনী সহ যৌথ বাহিনীর আকাশ, নৌ ও স্থলপথের মহড়া। নির্বিঘ্ন, উৎসবমুখর ও অংশগ্রহণমূলক নির্বাচনের বিষয়ে সবাইকে আশ্বস্ত করতেই নানামুখী তৎপরতা বলছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গাইবান্ধার গিদারি কৃষ্ণচূড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটিতে যোগাযোগ ব্যবস্থা খুবই নাজুক। কুড়িগ্রাম চিলমারির খেরুয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যেতে হবে নৌকায়। লালমনিরহাটের ৩২ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এবং রংপুরের জুম্মাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দুটিতে আশেপাশে প্রভাব বিস্তারের ঘটনা চলে আসছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কমিশনের তালিকাতেও অতি গুরুত্বপূর্ণ এই 4টি কেন্দ্র। কেন অতি গুরুত্বপূর্ণ, কি বলছে সুশাসনের জন্য নাগরিক সুজন? দুর্গম এলাকা কিন্তু আমাদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কারণ তেমন একটা দুর্গম এলাকায় যে কোনো সময় যে কোনো ধরনের সহিংসতা এবং ভোট কেন্দ্র দখল করে সেখান থেকে ভোট বাক্স পর্যন্ত ছিনতাইয়ের ঘটনা বিগত দিনেও ছিল, সামনেও কিন্তু এমন একটা ঝুঁকি আছে বলে আমার মনে হয়। এবার সারা দেশে ৪২,৭৬১ কেন্দ্রের মধ্যে ৮,৭৮০টিকে অতি এবং ১৬,৫৪৮টি গুরুত্বপূর্ণ কেন্দ্র ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই নির্বাচনকে পেশাদারিত্বে অস্তিত্বের লড়াই হিসেবে কঠোর হওয়ার কথা বলছে আইন শৃঙ্খলা বাহিনী। এটি আমাদের অস্তিত্ব রক্ষার একটি পরীক্ষা। সুতরাং আমরা এই পরীক্ষায় যদি পাস না করি তাহলে জাতি আমাদেরকে ছাড়বে না। ভয় পাওয়ার কোনো কারণ নেই। জনগণ নির্বিঘ্নে এবং আনন্দ উৎসবের সাথে ভোট কেন্দ্রে গিয়ে তারা তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারবেন। দুষ্কৃতিকারীদের দমাতে তাৎক্ষণিক অ্যাকশনে যেতে চলছে যৌথ বাহিনীর কেন্দ্র দখলমুক্ত করার মহড়া। দুর্গম ও চরাঞ্চলের কেন্দ্রে অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে নৌপথে মহড়াও দিচ্ছে সেনাবাহিনী। চলছে আকাশপথের মহড়া। কেন্দ্রে কেন্দ্রে রাখতে এরই মধ্যে কেনা হয়েছে বডি অন ক্যামেরা, বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরাও। সীমান্তে রয়েছে বিশেষ নজরদারি। বডি অন ক্যামেরা, সিসি ক্যামেরা, পুলিশের বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা ইত্যাদি বিভিন্ন জিনিস সমন্বয়ের মাধ্যমে আমরা আমাদের কার্যক্রমকে যেন আর গতিশীল করতে পারি সেভাবে আমরা কাজ করে যাচ্ছি। কোনোটাকে রেড আর কোনোটাকে গ্রিন বলে আমরা গ্রিনটাকে কম গুরুত্ব দিব বা রেডটাকে অধিক গুরুত্ব দিব এমনটি না। সব কেন্দ্রেই আমার সমান দৃষ্টি থাকবে। রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে নির্বাচনে দায়িত্ব পালনের নির্দেশনা আইন শৃঙ্খলা বাহিনীর। আইন শৃঙ্খলা রক্ষা এবং ভোটারদের ভোটদানে নিশ্চিতকরণের লক্ষ্যে আমরা অন্যান্য বাহিনীর সাথে সমন্বয় করে সর্বদা আমাদের কাজটা করে যাব। রাষ্ট্র আমাদেরকে জনগণের ট্যাক্সের টাকায় বেতন দিচ্ছে, আমরা জনগণ তাদের মতামত পছন্দ মতো প্রয়োগ করতে পারে ওই জিনিসটা যাতে পুলিশ সদস্যরা নিশ্চিতভাবে নিরাপত্তার সাথে নিশ্চিত করে। রংপুর বিভাগের ৩৩টি আসনে মোট ভোট কেন্দ্র ৪,৫৪৬টি, এর মধ্যে অতি গুরুত্বপূর্ণ ৮২৭টি। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। নির্বাচন ঘিরে শরীয়তপুর ২ আসনে দেখা দিয়েছে উত্তেজনা। অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যেই চলছে ভোটের প্রচার। এছাড়া যৌথ বাহিনীর অভিযানে বিপুল ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধারে ভোটাররা শঙ্কিত। তবে প্রশাসন বলছে নির্বাচন সুষ্ঠু করতে প্রস্তুত তারা।
নড়িয়া ও সখীপুর উপজেলা নিয়ে গঠিত শরীয়তপুর 2 আসন। এবারের নির্বাচনে এই আসনে লড়ছেন 9 প্রার্থী। 27 জানুয়ারি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে নড়িয়ার ভোজেশ্বর এলাকায় সংঘর্ষে জড়ায় বিএনপি ও জামায়াতের কর্মী সমর্থকরা। আহত হয় দুই পক্ষের অন্তত 12 জন। এই ঘটনায় মামলা করে দুপক্ষ। এরপর গত 2 ফেব্রুয়ারি একই উপজেলার মোক্তারের চর থেকে প্রায় 100 ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করে যৌথ বাহিনী। এসব ঘটনায় নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নিয়ে চিন্তিত ভোটাররা। পরিস্থিতি তো খুব ভয়াবহ। যেহেতু নির্বাচনের আগে এটি পাওয়া যায়, তো সেন্টারে যে কি হবে, মাঝে মাঝে এই যে গ্যাঞ্জাম ট্যাঞ্জাম হইলে বা আমরা ভোট কেন্দ্রে যাইতে পারুম কিনা। বিএনপি ও জামায়াত প্রার্থী ঘটনাগুলোর জন্য একে অপরের বিরুদ্ধে করছে পাল্টাপাল্টি অভিযোগ। রাজনৈতিক দলের এমন সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছেন অন্য প্রার্থীরাও। কিছু কিছু দল নির্বাচনটাকে চায় না, একটা শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন চায়নি বলে শত শত হাজার হাজার অভিযোগ আমাদের বিরুদ্ধে আছে। প্রচারণার সাথে উত্তেজনার একটা ভিন্ন মাত্রা যোগ হচ্ছে এবং ধীরে ধীরে ময়দানে উত্তপ্ত হচ্ছে। সাধারণ মানুষের মধ্যে একটা সংখ্যা তৈরি হয়েছে যে আমরা যে উৎফুল্লভাবে ভোট কেন্দ্রে যাব সেই পরিবেশ কি আদৌ আছে কিনা। লেভেল প্লেইং ফিল্ড এখনো নাই, এটা আমি মনে করি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। নির্বাচন যেন সুষ্ঠু হয় সে বিষয়ে সজাগ দৃষ্টি রয়েছে বলে জানালেন রিটার্নিং কর্মকর্তা। এলাকাগুলি পাওয়া যাচ্ছে সেটা আসলে আপনারা জানেন, আমরা যখন একটা এলাকায় ড্রাইভ দিয়েছি তারই সংলগ্ন যে অ্যাডজাসেন্ট এরিয়া, সেখানেই আসলে এগুলোকে লুকানোর চেষ্টা করছে বা এটাকে নিরাপদ করার চেষ্টা করছে। পরিবেশ নিশ্চিত করার স্বার্থে তো আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে, তার জন্য যা যা করার দরকার সবই করতে হবে। সেই ক্ষেত্রে ভোটারদের আতঙ্কিত হওয়ার কিছু নেই, কারণ আমরা যা কিছু করছি ভোটের পরিবেশের জন্য। শরীয়তপুর 2 আসনে মোট ভোটার সংখ্যা 4,15,134 জন। পরপর 2 দিনে এই আসন থেকে শতাধিক ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী। এছাড়াও নির্বাচনী প্রচারণায় বাধা ও সহিংসতার ঘটনা ঘটেছে এই আসনেই, যার কারণে সাধারণ ভোটাররা এখন কিছুটা আতঙ্কিত। তারা চায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন। শরীয়তপুরের 2 আসনের নড়িয়া থেকে SM শাকিল, যমুনা নিউজ, শরীয়তপুর। 3টি উপজেলা নিয়ে গঠিত পিরোজপুর 1 আসন। নির্বাচনের দিন যতই এগোচ্ছে সরব চায়ের দোকান থেকে হাটবাজার। এবার ভোটের মাঠে ধানের শীষ আর দাড়িপাল্লার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা দেখছেন স্থানীয়রা। ভোটাররা বলছেন সড়ক ব্যবস্থায় অনেক পেছানো দক্ষিণাঞ্চলের এই উপকূলীয় জেলা। বিভিন্ন সমস্যা সমাধানে সৎ ও যোগ্য প্রার্থীকে নির্বাচিত করবেন তারা। উপকূলীয় জেলা পিরোজপুর সদর, নাজিরপুর ও ইন্দুরকানী উপজেলা নিয়ে গঠিত 1 আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সরগরম এখানকার ভোটের মাঠ। এবারের নির্বাচনকে ঘিরে আসনটিতে বিএনপি ও জামাত প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাচ্ছেন স্থানীয়রা। ভোটাররা বলছেন সড়ক ব্যবস্থার উন্নয়ন সহ সন্ত্রাসমুক্ত এলাকা গড়তে সৎ ও যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করবেন তারা। তেমন কোনো শিল্প কারখানা নেই যে শিক্ষিত যুবকরা যেখানে কাজ করবে তাদের আয় ইনকাম করবে, এইরকম সুযোগ নাই। এই এলাকার রাস্তাঘাটের তেমন কোনো উন্নয়ন হয় না। আমার নিজের লোক কিছু বলা যাবে না, আমার নিজের লোক একেই সব দিতে হবে, এরকম চিন্তা ভাবনা, এরকম মাইন্ডসেটটা যাতে কোনো প্রার্থী না আসে। আমি চাই স্বচ্ছ, যোগ্যতা এবং দুর্নীতিমুক্ত একজন মানুষ যিনি আমাদের এখানে সংসদ সদস্য হবে। আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন এবং জামাত প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন দেলোয়ার হোসেন সাইদির ছেলে মাসুদ সাইদি। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তাদের ভাগ্যের উন্নয়নের পাশাপাশি নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। আমার পরিকল্পনা হলো তারেক রহমানের 31 দফার আলোকে পিরোজপুরে একটি অর্থনৈতিক জোন তৈরি করা। সবচেয়ে বড় প্রবলেম আমাদের কর্মসংস্থানের অভাব। আমরা আমাদের স্বাস্থ্য খাত, আমাদের ভেঙে পড়া সড়ক ব্যবস্থা ইত্যাদি সহ গোটা পিরোজপুর গত 17 বছরে অবহেলিত এই গোটা পিরোজপুরকে একটি উন্নত এবং রোল মডেলের পিরোজপুর হিসেবে গড়ে তুলতে চাই। আসনটিতে মোট ভোটার সংখ্যা 3,87,463 জন। সাইফ আহমেদ, যমুনা নিউজ।
টাঙ্গাইলের কালিহাতীতে ধানের শীষ প্রতীকের সমর্থকদের উপর হামলার ঘটনায় প্রতিবাদ মিছিল করেছে উপজেলা বিএনপি নেতাকর্মীরা। গতরাতে লুহুরিয়া বাজার এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পর কালিহাতী থানার সামনে গিয়ে শেষ হয় মিছিলটি। অভিযোগ করেন, ধানের শীষ প্রতীকের প্রার্থী লুৎফর রহমান মতিনের কর্মীরা রাত ৯টার দিকে প্রচারণা ও লিফলেট বিতরণ করছিলেন। এ সময় স্বতন্ত্র প্রতীকের প্রার্থী আব্দুল লতিফ সিদ্দিকের অনুসারীরা তাদের উপর হামলা করলে আহত হন কয়েকজন। এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান উপজেলা বিএনপির নেতাকর্মীরা। রংপুর ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে মোবাইল ফোনে হত্যার হুমকির অভিযোগে সাধারণ ডায়েরি হয়েছে। শনিবার রাতে রংপুরের পীরগাছা থানায় এই ডায়েরি করেন আক্তার হোসেন। তার অভিযোগ, বিকেলে পীরগাছার ছাওলা ইউনিয়নের কিসমত গ্রামে গণসংযোগের সময় একটি মোবাইল নম্বর থেকে অকথ্য ভাষায় তাকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। বিষয়টি নিয়ে রাতে থানায় সাধারণ ডায়েরি করেন তিনি। আক্তার বলেন, প্রতিপক্ষ নানাভাবে কালো টাকা এবং পেশি শক্তি ব্যবহার করে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে। তারই অংশ হিসেবে মোবাইল ফোনে এই হুমকি। আজকে বিকেলবেলা হঠাৎই আমার ফোন নাম্বারে একটি অপরিচিত নাম্বার থেকে কল আসে এবং তিনি অশ্রাপ অশ্লীল গালিগালাজ করেন, প্রাণনাশের হুমকি দেন, আমার পরিবারকে কেটে ফেলবে, মেরে ফেলবে, ইলেকশন হওয়ার পরে দেখে নেবে। জাতীয় নির্বাচন ঘিরে খানিকটা ঊর্ধ্বমুখী দেশের পুঁজিবাজার। বাড়ছে সাধারণ মূল্যসূচক এবং লেনদেনের পরিমাণ। এতে কিছুটা স্বস্তিতে সাধারণ বিনিয়োগকারীরা। ধারাবাহিকতা দেখতে চান তারা। সংশ্লিষ্টরা বলছেন, নির্বাচন ঘনিয়ে আসায় সক্রিয় বড় বিনিয়োগকারীরা, যার প্রভাব পড়েছে লেনদেনে। নিয়ন্ত্রক সংস্থা বলছে, অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান এবং কাঠামোগত সংস্কারের ফলে আস্থা বেড়েছে বিনিয়োগকারীদের। আলমগীর হোসেনের রিপোর্ট। গেল কয়েক বছর ধরেই দরপতন চলছে দেশের পুঁজিবাজারে। রাজনৈতিক পট পরিবর্তনে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয়। আশায় বুক বাঁধে সাধারণ বিনিয়োগকারীরা, সে আশাতেও গুড়ে বালি। পুনর্গঠিত কমিশনের কিছু সিদ্ধান্তে আবারও শুরু হয় দরপতন, শেয়ারের দাম নামে তলানিতে। তবে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাবনা উকি দিচ্ছে পুঁজিবাজারে। 2 সপ্তাহের বেশি সময় ধরে বাড়ছে সূচক ও লেনদেনের পরিমাণ। এ সময় ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক বেড়েছে 300 পয়েন্টের বেশি। দৈনিক লেনদেন 350 কোটি টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে 700 কোটি টাকার উপরে। পুঁজিবাজার কিছুটা ঘুরে দাঁড়ানোই স্বস্তিতে বিনিয়োগকারীরাও। শেয়ার ভলিউম বাড়ছে, মানুষের আস্থা কিছুটা ফিরে আসছে। আমরা আশাবাদী যে ইলেকশন হয়ে গেলে বাজার অনেক ভালো হবে। সূচকটা অ্যাটলিস্ট দ্রুত সময়ের মধ্যে আমরা 6000-এর ঘরে দেখতে চাই এবং সেটা পসিবল। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের খুবই ভালো শক্তিশালী পদক্ষেপ নিতে হবে। আর আইসিবি যে সমস্যা আছে, আইসিবি সমস্যার সমাধান করলে ভালো হবে। ভালো গভর্নমেন্ট এসে যেন এই মার্কেটের উপর ভালো কিছু সিদ্ধান্ত নেয়। সংশ্লিষ্টরা বলছেন, নির্বাচন ঘনিয়ে আসায় বাজারমুখী হচ্ছেন বিনিয়োগকারীরা, যে কারণে কিছুটা বেড়েছে গতিশীলতা। নতুন সরকার আসলে এটি আরও বাড়বে বলেও আশা তাদের। ইন্ডেক্সটাও বেড়েছে, সেই সাথে আপনার টার্নওভারটাও বেড়েছে, যেটা আমাদের জন্য এবং প্রত্যেক বিনিয়োগকারীর জন্য একটা স্বস্তির খবর। আমরা আশা করতেছি যে সামনে ইলেকশন হলে মানুষের ভিতরে আরও কিছু কনফিডেন্স তৈরি হবে। রাজনৈতিক সরকার আসলে এমনিতেই দেশের ইকোনমিতে হয়তো একটু প্রাণ সঞ্চার ফিরে পাবে। সেই ইকোনমিতে যদি প্রাণ সঞ্চার হয়, অটোমেটিক্যালি কিছু প্রাণ পুঁজিবাজারেও আসবে। সকল বিনিয়োগকারীরা বাইরে বসেছিল, সেই সকল বিনিয়োগকারীরা পজিশন নিচ্ছে। ইনস্টিটিউশনসগুলো যেগুলো ছিল তারাও পজিশন নিচ্ছে এবং সবাই পজিশন নিচ্ছে ফর পোস্ট ইলেকশনের পরবর্তী দিনগুলোর জন্য ওনারা পজিশন নিচ্ছে যে বাজার ভালো হবে। নিয়ন্ত্রক সংস্থার দাবি, অনিয়ম প্রতিরোধে কঠোর অবস্থানের পাশাপাশি পুঁজিবাজারে সবার সমান সুযোগ নিশ্চিতে কাজ করছে বর্তমান কমিশন। গুরুত্ব দেওয়া হয়েছে সংস্কারে, যে কারণে আস্থা বেড়েছে বিনিয়োগকারীদের। বাজারে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরির জন্য বিভিন্ন সময়ে যারা ফাউল প্লে করেছে, বাজারে মার্কেট ম্যানিপুলেশন, ইনসাইডার ট্রেডিং করেছে, তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা গ্রহণ করেছে, আপনারা এটা দেখেছেন। এছাড়া এই কমিশন স্ট্রাকচারাল যে রিফর্মস, বাজারের বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার যে চেঞ্জেসগুলো দরকার, সেই কাজগুলো এগিয়ে নিয়ে যাচ্ছে। আর এগুলোর মূল কারণ হলো ইনভেস্টার্স যে কনফিডেন্স, সেটা বিল্ড করা।
লেনদেনে নিয়ন্ত্রক সংস্থা কোনো হস্তক্ষেপ করবে না, তবে কোনো ধরনের কারসাজিকেও ঠাঁই দেওয়া হবে না। এজন্য তদারকি এবং নজরদারি অব্যাহত থাকবে বলেও জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে যারা দেশে বইছে ভোটের হাওয়া, কিন্তু নির্বাচনী উত্তাপের সমান্তরালে ডিজিটাল প্ল্যাটফর্মে বড় ঝুঁকি অপতথ্য বা গুজব, সেটি মাথায় রেখে যমুনা টেলিভিশন শুরু করেছে বিশেষ আয়োজন সিচুয়েশন রুম, যেখান থেকে সব ধরনের গুজব এবং অপতথ্যের সবশেষ হালনাগাদ তথ্য আপনি পাবেন। আমাদের সাথে থাকছে দেশের সবচেয়ে নির্ভরযোগ্য ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ডিসমিস ল্যাব। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন ডিসমিস ল্যাবের রিসার্চ অফিসার তৌহিদুল ইসলাম রাসু। আমরা যাচ্ছি তার কাছে। রাসু, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। রাসু, আপনার কাছে জানতে চাই যে চট্টগ্রামে প্রার্থিতা প্রত্যাহার বা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ব্যাপারে যে ভুয়া তথ্যটি ছড়িয়েছে, এই ব্যাপারে কি জানা গেল? আমি যদি বলি যে নির্বাচনের সময় যেটা দেখা যায় যে যখন নির্বাচনের সময়টা সামনাসামনি চলে আসে বা এগিয়ে আসতে থাকে, যেটা আমরা জানি যে 12 ফেব্রুয়ারি যে নির্বাচন সেটার আর 3 থেকে 4 দিন বাকি আছে। তো এই রকমের সময়গুলোতে এর আগেও আমরা দেখেছি যে প্রার্থীদের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বা প্রার্থিতা প্রত্যাহারের একটা ঘটনা ঘটেছে। অনেক সময় এটা এআই জেনারেটেড কন্টেন্টের মাধ্যমে হয়ে থাকে বা অন্য কোনো ঘটনার মাধ্যমে হয়ে থাকতে পারে। এরকমের একটা ঘটনা আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম 8 আসনের ক্ষেত্রে, যেখানে বলা হচ্ছে এনসিপির যে প্রার্থী ছিলেন তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন এবং জামায়াতের যিনি প্রার্থী আছেন তাকে তিনি সমর্থন দিচ্ছেন আর কি, তাকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। কিন্তু পরবর্তীতে যাচাই দেখা যায় যে তিনি আসলে নির্বাচন থেকে সরে দাঁড়াননি বা এরকমের কোনো ঘটনা ঘটেনি, তিনি এখন নির্বাচনের মাঠে আছেন এবং আসলে প্রচারণাও চালাচ্ছেন। তো এই ধরনের ঘটনা যদি আমরা বলি যে 2024 সালেও আমরা দেখতে পেয়েছি, সেই সময় এআই জেনারেটেড কন্টেন্টের মাধ্যমে দুজন আলাদা প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বলে বলা হচ্ছিল, যেটা ছিল বগুড়া 2 আসনে আপনার বিজু বেগম নামের একজন প্রার্থী এবং গাইবান্ধা 1 আসনের আপনার আব্দুল্লাহ নাহিদ মিগা নামের একজন প্রার্থী। আপনার কাছে আরেকটা প্রশ্ন রয়েছে, আপনি জানাবেন যে নির্বাচনে বিদেশি প্রভাব নিয়ে বরাবরই কিছু অপতথ্য ছড়ায়, এবারে নির্বাচনে এমন কি চোখে পড়লো আপনার? এই যে প্রভাব বিস্তারের যে বিষয়টা আপনি বললেন, সেটা কিন্তু আসলে রাজনৈতিক দলের যে একটা সক্ষমতা বা কোন একটা দলকে ভিলিফাই করার উদ্দেশ্যে ছড়ানো হতে পারে নির্বাচনের সময়। বর্তমান সময় আমরা দেখতে পেয়েছি যে অমুক দলকে বলা হচ্ছে যে অমুক দল নির্বাচনে সরকার গঠন করবে, এরকম বলে 13টা দেশের রাষ্ট্রদূত জানিয়েছেন, কিংবা জাতিসংঘের মুখপাত্রের অ্যান্টোনিও গুতেরেসের উপমুখপাত্র জানিয়েছেন যে আসলে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে হবে, এটা আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে, এরকমের একটা ভুয়া দাবি। এবং ক্ষেত্র বিশেষে যেহেতু আমরা জানি বাংলাদেশে এখন অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট একটা চলছে, সেটার ক্ষেত্রে বলা হচ্ছে যে বিএনপির কিছু প্রার্থী যারা নির্বাচনে দাঁড়িয়েছেন তারা আসলে ভারতের রর সঙ্গে যে ইন্ডিয়াতে গিয়ে দেখা করতেছেন। তো এগুলো জিনিসগুলো যদি আমরা পর্যবেক্ষণ করি, ক্ষেত্র বিশেষে কিছু দলকে গ্লোরিফাই করার উদ্দেশ্যে বা তাদের যে বহির্বিশ্বে একটা সক্ষমতা রয়েছে সেটা যেমন দেখানোর একটা চেষ্টা রয়েছে, আবার ক্ষেত্র বিশেষে দেখা গেছে যে কোনো একটা রাজনৈতিক দলকে বাইরের কোনো একটা দেশের সঙ্গে জড়িয়ে, যেখানে তাদের একটা ভিলিফাই করার উদ্দেশ্য বা তাদেরকে ক্রেডিট নষ্ট করার উদ্দেশ্যে অপতথ্য ছড়ানো হয়েছে। বর্তমানে আমরা এগুলো দেখতে পাচ্ছি আর কি। ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।